বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19-এ প্রতি মিনিটেই বাড়ছে মৃতের সংখ্যা। বাংলাদেশের ভয়াল থাবা থেকে বাদ যায়নি। করোনার সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। এই পর্যায়ে আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দ আবিদ হোসেন সামি। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 2 লাখ ছুঁই। গেল 10 দিনে প্রায় 35,000 বেড়েছে নতুন শনাক্তের সংখ্যা। পরীক্ষার তুলনায় সর্বোচ্চ 25% ছিল শনাক্তের হার। যদিও এই সময়ের মধ্যে কমেছে করোনা পরীক্ষা করানোর প্রবণতা, বিশেষজ্ঞরা বলছেন মহামারী মোকাবেলায় এখন উল্টো পরীক্ষার সংখ্যা বাড়ানোটা জরুরি। কিট সংকট নেই, কিন্তু কমে গেছে করোনার টেস্ট। হিসেব বলছে জুনে প্রতিদিন গড়ে পরীক্ষা হয়েছে 17,000 নমুনা। প্রতিনিয়ত বাড়তির দিকে থাকা সংখ্যা হঠাৎ করেই কমতে থাকে। আক্রান্তের হার বাড়লেও এখন তা নেমে এসেছে 12 থেকে 14,000-এ। পরীক্ষার সংখ্যা কমলেও কোভিড রোগীর শনাক্তের সংখ্যা কমেনি, বরং পরীক্ষার তুলনায় আক্রান্ত ব্যক্তির হার বেড়েছে। গেল সপ্তাহে সর্বোচ্চ 25% ছিল শনাক্ত রোগীর সংখ্যা। টেস্ট কমার কারণসমূহ এক হলো প্রতি টেস্টে 500 টাকা যে ফি নির্ধারণ করা হয়েছে, এটা একটা কারণ। যদিও বলা হয়েছে যে যারা দিতে পারবে না তাদের জন্য এটা মাফ করা হবে, কিন্তু এই মেসেজটা মনে হয় সঠিকভাবে জনসাধারণের কাছে যায় নাই। মৃতের হার অন্য দেশের তুলনায় কম হলেও করোনা কেড়ে নিয়েছে 2,500-এর বেশি প্রাণ। দেশ সেরা সূর্য সন্তানদের অনেকেই আছেন সেই তালিকায়। সংক্রমণের দিক থেকে বিশ্বে 17 নম্বরে বাংলাদেশ। বেশি পরীক্ষা করা হলে রোগীর সংখ্যা আরও বাড়ত বলেই মনে করেন জনস্বাস্থ্য সংশ্লিষ্টরা। ডিসিশন মেকিং প্রসেসে প্রত্যেকটা স্টেপে পাবলিক হেলথ এক্সপার্টদের ইনভলভ করতে হবে, ওনাদের ওপিনিয়ন নিতে হবে। এখন লক্ষ্য থাকবে যে নতুন ইনফেকশনকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব, এটাকে কমাবো। এছাড়া ট্রিটমেন্টের দিকে আমরা জোর দিয়ে কিন্তু এটাকে কমাতে পারবো না। আমাদের মূল লক্ষ্য কিন্তু প্রিভেনশনের উপরে রাখতে হবে। পরীক্ষার সংখ্যা না বাড়লেও স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে গেল 10 দিনে আরও 5টি ল্যাব যুক্ত হয়েছে কোভিড পরীক্ষায়। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, রাজধানীর ওয়ারি এলাকার কিছু অংশে গত 4 জুলাই থেকে চলছে লকডাউন। সেখানে রয়েছেন সহকর্মী শাকিল হাসান, যুক্ত হচ্ছে তার সঙ্গে। শাকিল, বেশ কদিন তো হয়ে গেল, এলাকার বাসিন্দারা কি লকডাউনের নিয়ম এখনো মেনে চলছেন? সেখানকার সার্বিক পরিস্থিতি কি? করোনায় মোকাবেলায় রাজধানীর যে কয়েকটি এলাকায় বিচ্ছিন্নভাবে লকডাউন করা হয়েছিল, প্রথমে রাজাবাজার এবং তারপরে ওয়ারির এই এলাকাটি। এবং এই এলাকার শুরুর দিকে যে সমস্যাগুলোর কথা স্থানীয় জনপ্রতিনিধি এবং স্বাস্থ্য অধিদপ্তর এবং পুলিশের সদস্যরা বলছিলেন যে লকডাউন না মানার যে প্রবণতা, তবে সেটি কিন্তু ধীরে ধীরে এই গত 14-15 দিনে মানুষ খানিকটা অভ্যস্ত হয়ে গেছেন এবং তারা যথেষ্ট এখন সচেতন, এমনটাই দেখা যাচ্ছে। এবং এখানে প্রতিটি যে চেকপোস্ট রয়েছে এবং প্রতিটি এন্ট্রি এবং বাহিরের যে পথগুলো রয়েছে, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন এবং যে কোনো ধরনের প্রয়োজনীয় বা জরুরি সেবার জন্য কিন্তু স্বেচ্ছাসেবক সদস্যরাও রয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধির নেতৃত্বে স্বেচ্ছাসেবকরা যে কোনো ধরনের প্রয়োজনীয় দ্রব্য স্থানীয় বাসিন্দাদের কাছে পৌঁছে দিচ্ছেন, যেন তাদেরকে ঘর থেকে বের না হতে হয়। এবং যারা জরুরি সেবায় নিয়োজিত আছেন, শুধুমাত্র তারা অনুমতি সাপেক্ষে এই এলাকা থেকে বের হতে পারেন এবং প্রবেশ করতে পারেন। আর অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর গাড়ি এবং সদস্যরা তারা অনুমতি সাপেক্ষে এই এলাকায় প্রবেশ করতে পারেন। এছাড়া বাইরের কেউ এই এলাকায় প্রবেশ করতে পারছেন না, অথবা ভেতরের বাসিন্দারা বাইরে বেরোতে পারছেন না। এমনটাই চলছে লকডাউনের শুরু থেকে। তবে আর মাত্র কয়েকদিন বাকি আছে এই লকডাউনের, এবং তারপরেই সেই লকডাউন হতে শেষ হবে। তবে দেখার বিষয় হচ্ছে যে কারণে লকডাউনটি করা হয়েছিল, যে করোনা মোকাবেলার জন্য, সেটি আসলে কতটুকু সফল হয়েছে সেই তালিকা, অর্থাৎ গত এই 14-15 দিনে এই এলাকার কী পরিমাণে মানুষ করোনা থেকে সংক্রমণ হয়েছেন বা কী পরিমাণে মানুষ সুস্থ হয়েছেন এবং সংক্রমণের হারটি অ্যানালাইসিস করলে বা বিশ্লেষণ করলে সেটি উঠে আসবে। তবে আইডিসিআর স্বাস্থ্য অধিদপ্তর বলছে যে লক্ষ্যে তারা এই লকডাউনটি করেছিলেন, তারা খানিকটাই সফল হয়েছে। সামি। শাকিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই পর্যায়ে করোনা পরিস্থিতি নিয়ে কথা বলতে যুক্ত হচ্ছেন ফেনীর পুলিশ সুপার
খন্দকার নুরুন নবী। খন্দকার নুরুন নবী, আপনাকে স্বাগত আমাদের করোনা আপডেটে। একটু জানতে চাইবো আপনার কাছে, করোনা মহামারী মোকাবেলায় আপনার জেলায় কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে এবং এই ভাইরাসের বিস্তার রোধে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? বলেছেন এই প্যান্ডামিক সিচুয়েশন যখন তৈরি হলো তখন থেকে আমরা খুব আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছি। প্যান্ডামিক পুলিশিং যেটা আপনারা বলেন, তো প্রথম দিকে যে রেস্ট্রিকশনগুলো ছিল সেটি হলো যে রেস্ট্রিকশন অফ মুভমেন্ট অফ ভেহিকলস অ্যান্ড যে জেনারেল পিপলদের মুভমেন্টের রেস্ট্রিকশন ছিল। তো সেই রেস্ট্রিকশনগুলো তো আমরা মেনটেন করেছি এবং লকডাউন ছিল। শুধু একমাত্র যারা এমার্জেন্সি সার্ভিসে জড়িত ছিলেন তারাই একমাত্র মুভমেন্ট করতে পারতেন এবং শুধু একমাত্র যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যারা বিক্রি করবেন, হাট বাজার এগুলা খোলা ছিল এবং সেগুলো আমরা সেগ্রিগেটেড করে দিয়েছিলাম যাতে করে স্বাস্থ্যবিধি মেনে মানুষ সেখানে যাতায়াত করতে পারে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি তারা কিনতে পারে। এবং প্রথমত দেখেছেন যে আমরা কোনো সময় 12টা পর্যন্ত রেস্ট্রিকশন, এরপরে আস্তে আস্তে এটা এক্সটেন্ড হয়ে হয়ে বিকাল 4টা পর্যন্ত ছিল। এরপরে কোনো ধরনের মুভমেন্টই ছিল না, শুধু একমাত্র ফার্মেসি খোলা ছিল এবং অন্যান্য যে রেস্ট্রিকশনগুলো ছিল সেটা অব্যাহত ছিল। তা ওই সময় আমরা সকলকে যেটা উদ্বুদ্ধ করেছিলাম, মোটিভেট করেছিলাম যে স্বাস্থ্যবিধি মেনে তারা যেন মুভমেন্টটা করেন। এবং পরবর্তীতে আপনারা দেখেছেন যে আমরা ত্রাণ সামগ্রী যাতে সুস্থভাবে মানুষের দ্বারে পৌঁছে যেতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করেছি। আমরা নিজেরাও ত্রাণ সামগ্রী বিতরণ করেছি এবং সেই সাথে আরেকটা হটলাইন করে দিয়েছিলাম যে মানুষজন যাতে ঘরে বসেই তার ট্রিটমেন্টটা চালিয়ে যেতে পারে, ট্রিটমেন্ট প্রোটোকল তারা চালিয়ে যেতে পারে, এই লক্ষ্যে আমরা কাজ করেছি এবং হসপিটালের সাথে জনসাধারণের একটা লিঙ্ক আপ আমরা তৈরি করে দিয়েছিলাম। আর এই ধরনের প্রচারণা আমরা ফেসবুকের মাধ্যমে, তারপরে মাইকিং করে এবং পলিটিক্যাল যারা স্টেক হোল্ডার্স আছেন তাদেরকে ইনভলভ করেছিলাম, মেম্বার যারা ছিলেন, ইউনিয়ন চেয়ারম্যান যারা ছিলেন তাদেরকে ইনভলভ করেছিলাম। এইভাবে আমরা এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি। জি, একেবারেই এই মহামারীর শুরু থেকে পুলিশ চমৎকার ভূমিকা রেখে আসছে, এটা পুরো দেশব্যাপী আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এর সঙ্গে সঙ্গে তো রেগুলার অ্যাক্টিভিটি আমরা যেগুলোকে বলি বা স্বাভাবিক কাজকর্ম তো আপনাদেরকে চালিয়ে যেতেই হচ্ছে। তো এই বিষয়টা একটু জানতে চাইবো যে আপনাদের যে রেগুলার অ্যাক্টিভিটি সেই কাজগুলো করতে গিয়ে কোনো সমস্যায় পড়তে হচ্ছে কিনা। প্রথম থেকে যে জিনিসটা মেনটেন করেছি, আমাদের কিন্তু কাজ এখন আগের তুলনায় একটু কার্যক্রম বৃদ্ধি পেয়েছে এই কারণে যে আমাদের যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মেনটেন, ইনভেস্টিগেশন এগুলো কিন্তু চালিয়ে যেতে হচ্ছে এবং সেই সাথে আপনারা লক্ষ্য করেছেন আমাদেরকে কিন্তু স্বাস্থ্যবিধি মেনে কাজগুলো করতে হচ্ছে। বিকজ আমাদের এই ডিউটি করতে যে কোনো ধরনের শিথিলতা দেখানোর কোনো সুযোগই নাই। সেই সাথে আমরা জনগণের কাছে দাঁড়গোড়ায় পৌঁছেছি এবং তারা যাতে, এখন তো লক্ষ্য করেছেন যে ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো কিন্তু অলরেডি অ্যাক্টিভিটিসগুলো কিন্তু চালু হয়ে গেছে। তা আমরা তাদেরকে এখন যেটা মোটিভেট করার চেষ্টা করছি যে তারা যাতে এই স্বাস্থ্যবিধি মেনে এই কার্যক্রমগুলো পরিচালনা করে। আর আমাদের ফোর্সের ক্ষেত্রে যেটা আমরা মেনটেন করি সেটা হলো তাদের মানসিক এবং শারীরিক যে ফিটনেস এটা যাতে থাকে। সেই লক্ষ্যে আমরা তাদেরকে যে ধরনের ইমিউনিটি বুস্ট আপ করার জন্য মেডিসিন, যেমন ভিটামিন সি, তারপরে আপনার ডি এবং অন্যান্য যে বুস্ট আপ মেডিসিনগুলো আছে সেগুলো সরবরাহ করেছি। পর্যাপ্ত পরিমাণ প্রোটেক্টিভ গিয়ার তাদেরকে দেওয়া আছে যাতে করে তাদের ডিউটি করতে কোনো ধরনের সমস্যা না হয়। তাদেরকে ইমপ্রুভ ডায়েট দেওয়া হয়েছে সাধারণ ডায়েটের পাশে, এবং সেই সাথে তাদের ফিজিক্যাল ফিটনেস যাতে ধরে রাখে সেই জন্য তাদের এক্সারসাইজ করানো হয় প্রতি ক্ষেত্রেই। তো এইভাবে এবারে মুহূর্তের সবচাইতে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা তা হচ্ছে সামনে পবিত্র ঈদুল আজহা, অনেকেই আশঙ্কা করছেন পশুর হাট থেকে করোনা ছড়ানোর ব্যাপারে। তো স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট চালানোর ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? আচ্ছা, আমরা প্রথমত যেটা করেছি যে এইবার সরকারিভাবে ঘোষিত যে কয়টি হাট আছে সেই কয়টি হাটের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকছি। আগে দেখা যেত যে মোবাইল কিছু হাট তৈরি হতো, অথবা দেখা যেত বিভিন্ন আনাচে কোনাচে বিভিন্ন ছোট একটা জায়গায় এরকম গরু ছাগল নিয়ে লোকজন এগুলা বিক্রি করার চেষ্টা করতো। এইগুলা আমরা এবার অ্যালাউ করছি না। তা আমরা এই হাটগুলাকে একটা নির্দিষ্ট করে দিয়েছি এবং তারা যাতে স্বাস্থ্যবিধি মেনে, যারা ক্রেতা এবং বিক্রেতা সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে প্রোটেক্টিভ গিয়ার পরে এসে এই কেনা বেচা করেন, এটা আমরা ইনশিওর করেছি। এবং হাটে ঢোকার ক্ষেত্রে একটা ডিসইনফেক্টেড টানেল যাতে স্থাপন করা হয় এটাও আমরা ইনশিওর করেছি। এবং আমরা ইজারাদারকে রিকোয়েস্ট করেছি তারাও যেন এই প্রোটেক্টিভ গিয়ারগুলো রাখেন
যারা ক্রেতারা আসবেন যদি কোনো কারণে তারা এগুলা গিয়ার পরে এসে ভুলে যান, তারা ওখানে এসে নির্দিষ্ট মূল্যে কিনে এই কার্যক্রম পরিচালনা করবেন। এছাড়াও আমরা যেটা মেনটেন করছি যে সন্ধ্যার আগেই হাট যাতে শেষ হয়ে যায়, সেটাও আমরা ইনশিওর করছি। এবং হাটে গবাদি পশু যারা নিয়ে আসবেন তারা যাতে কোনো বাধার সম্মুখীন না হন, কোনো চাঁদাবাজের সম্মুখীন না হন, সেই ব্যাপারেও আমরা ইনশিওর করছি। সিকিউরিটি মেজারমেন্ট আমরা নিয়েছি এবং যে যাবে দেয়া আছে এগুলো আমরা ইনশিওর করেছি। এবং হাসিল নিয়ে প্রতিবারই খুব ঝামেলা হয়, সেই ক্ষেত্রেও একটা ব্যানার করে দেওয়া হয়েছে কোন হাটের হাসিল কতটুকু, এটা নির্দিষ্ট। এবং আমাদের এই ক্ষেত্রে নবী, আপনার কথা আমরা বুঝতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ঈদযাত্রা এবার থাকছে না উপচে পড়া ভিড়, উল্টো ঢাকায় ফিরে আসতে বাস, লঞ্চ, বিমানের খরচ তুলতে হিমশিম খাওয়ার শঙ্কা। সড়ক ও নৌপথে বা টিকিট নয়, যাত্রীর জন্য হাহাকার হবে। তবে আকাশপথে রয়েছে বাড়তি ফ্লাইটের চাপ। যদিও সংশ্লিষ্টরা বলছেন ঈদযাত্রার স্বাস্থ্যবিধি মানতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হবে। নাজমুল হোসেনের প্রতিবেদন। ঈদে প্রিয়জনের টানে বাধার দেয়াল করোনা ভাইরাস। জরুরি প্রয়োজন ছাড়া দূরপাল্লায় যাওয়া আসা কম, তাই ঈদের আগে পুরনো গাড়ি নতুন করে সাজানোর তাগাদা নেই। করোনার ঝুঁকি উপেক্ষা করে যারা বাড়ি যাবেন তাদের টিকিট নিয়ে টেনশন করতে হচ্ছে না, কারণ সড়কপথে যাত্রী চাপ কম। এসি বাস সার্ভিস বন্ধ, নন এসিতে গুনতে হবে দ্বিগুণ ভাড়া। রোজার ঈদ গেল, কুরবানি ঈদ সামনে, ওরকম কোনো প্রস্তুতি আমাদের নেই, সবাই বসা। ওই হিসাবে ঈদের মধ্যে আমাদের একটু ভালো চলে, সারা বছরের দেনাটা আমরা ঈদের মধ্যে কাটায় উঠতে পারি। প্রত্যেক বছর যেরকম ঈদে মানুষ হয় এবারে একদম কম। এখান থেকে শুধু 20 জন যাবে, ওখান থেকে তো একজন আসবে না। এই ঈদে আমরা চালাবো, যদি আমরা ভালো কিছু বেনিফিট পাই তাহলে আমরা চালাবো। যাত্রী আসার চাপও নাই, যাওয়ার চাপও নাই, কাজে পরিস্থিতি নির্ভর করবে আমাদের গাড়ি ছাড়া আর না নেওয়া। লঞ্চে এখন ভিড় কম থাকলেও ঈদের আগে বাড়তে পারে যাত্রী চাপ, কিন্তু বিগত বছরগুলোর দৃশ্য দেখা যাবে না এবার। যাত্রীর কোনো চাপ নাই, আসতেছে মানে কারণ এই আমরা আপ ডাউন করতেছি 180, 200, আপনার তেলের পয়সা আমাদের হইতেছে না। বর্তমানে যে লঞ্চ কিন্তু সংখ্যায় কম চলছে, কারণ এখানে যাত্রীর চাহিদা কম। তো যাত্রীর চাহিদার উপর নির্ভর করে লঞ্চ সার্ভিস চলবে এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। ঈদ যাত্রায় টিকিটের চাপ বেড়েছে আকাশপথে। স্বাস্থ্যবিধি মেনে এক সিট ফাঁকা রেখে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। টিকিটের চাপ মাথায় রেখে বাড়তি ফ্লাইটের চিন্তা করছে বেসরকারি এয়ারলাইন্সগুলো। পরবর্তী বেশ কিছু ফ্লাইটের যাত্রীর চাহিদা ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে সকল ধরনের স্বাস্থ্যবিধি এবং সিভিল এভিয়েশন অথরিটি সকল ধরনের নির্দেশনার মধ্যে যদি যাত্রীর চাহিদা বৃদ্ধি পায়, আমরা নির্ধারিত কিছু রুট, বিশেষ করে সৈয়দপুর, যশোর এবং বরিশাল রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়ে রেখেছি। রেলপথে যাত্রা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি রেলপথ মন্ত্রণালয়। নাজমুল হোসেন, যমুনা নিউজ, ঢাকা। 24 ঘন্টায় আবারও করোনার রেকর্ড সংক্রমণ দেখেছে বিশ্ব। নতুন শনাক্ত হয়েছে 2,38,000-এরও বেশি। একদিনে আরও 6,000 প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস, ফলে বিশ্বজুড়ে মোট মৃত্যু 6 লাখ ছুঁই। শুক্রবার 8 শতাধিক মৃত্যুতে যুক্তরাষ্ট্রের প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 1,42,000-এ। রেকর্ড 70,000 নতুন সংক্রমণ শনাক্তের ফলে মোট আক্রান্ত 38 লাখ। দিনের সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল, মারা গেছেন 1100-র বেশি মানুষ। এই পর্যন্ত 78,000 প্রাণহানি হয়েছে লাতিন আমেরিকার এই দেশটিতে। আক্রান্ত 20.5 লাখ। মেক্সিকোতে মৃতের সংখ্যা 38,000 ছাড়িয়েছে, আক্রান্ত 3.25 লাখ। এদিন রেকর্ড 750 মৃত্যু হয়েছে ভারতে। মোট প্রাণহানি 26,000 ছাড়িয়েছে। প্রথমবার একদিনে 35,000 সংক্রমণ শনাক্তে, আক্রান্ত 10.5 লাখ মানুষ। সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত দক্ষিণ আফ্রিকায়। দিনে গড়ে 200-র বেশি মৃত্যু দেখেছে কলম্বিয়া, রাশিয়া, পেরু এবং ইরান। দর্শক, করোনা ভাইরাসের চিকিৎসা এবং গবেষণা নিয়ে যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে ফ্লোরিডার সাইট্রাস মেমোরিয়াল হাসপাতালের মেডিসিন বিভাগের পরিচালক ডাক্তার হাসান জামান। ডাক্তার হাসান জামান, করোনা আপডেট আপনাকে স্বাগত। একটু জানতে চাইব, মহামারীর এত দিনেও যুক্তরাষ্ট্রে ভাইরাসের প্রকোপ কমছে না, এর কারণ কি বলে মনে করছেন এবং মহামারী নিয়ন্ত্রণে আর কি করতে পারে প্রশাসন? ধন্যবাদ মিস্টার সামি। আপনি যদি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে যে সংক্রমণ হচ্ছে তা মূলত হচ্ছে কিন্তু কতগুলা স্টেটসে। তার ভিতরে প্রধানতম আমি বলতে পারি যে সাউথের স্টেটসগুলা এবং ক্যালিফোর্নিয়া। তো সাউথের স্টেটসগুলাতে, যেহেতু আমি নিজেও সাউথে থাকি, সাউথের স্টেটসগুলাতে কিন্তু প্রবলেমগুলা অনেকটা সিমিলার
সো আমি সেই দিকেই কিছুটা আলোকপাত করব, যেটা খুবই প্রাসঙ্গিক এই মুহূর্তে। তো আপনি যদি দেখেন যে অনেকে মনে করেন, অনেক বিশেষজ্ঞ মনে করেন যে সাউথের স্টেটস গুলাতে লকডাউন শিথিল করা হয়েছিল কিন্তু সময়ের কিছুটা আগে। অন্য যে সমস্যাগুলা এখানে রয়ে গেছে সেটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতার কথা বলে এখানে অনেক মানুষ তারা মাস্ক যেটা ফেস কাভারিং সেটা পরতে চায় না, সেটাকে অনুৎসাহিত করার চেষ্টা করে। এবং আরেকটা ব্যাপার যেটা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং, এই যে নিয়মাবলী সিডিসি কর্তৃক প্রণীত বা WHO রেকমেন্ডেড, এইগুলা তারা মানতে চায় না। তো এইগুলার জন্যই কিন্তু মূলত এই সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এটা অবশ্যই ভয়াবহ আমরা মনে করি। এবং আপনি যে শেষ প্রশ্নটা করেছেন যে এ পর্যায়ে প্রশাসন কি করতে চাচ্ছে, প্রশাসন তারা, আমি যতটা জানি আমাদের গভর্নরের সাথে যতটা যোগাযোগ আমরা করি, তারা প্রধানত ভালনারেবল পপুলেশনকে সেভ করতে চাচ্ছে। তারা সংক্রমণ কমাতে চাচ্ছে যারা একটু এজেড পিপল, এবং সেই পদক্ষেপগুলো তারা নিচ্ছে তাদেরকে কিভাবে এই সংক্রমণ থেকে দূরে রাখা যায়। এছাড়া তারা যেটা করতে চাচ্ছে সেটা হচ্ছে কার্যকর কন্ট্যাক্ট ট্রেসিং করতে চাচ্ছে। এই দুইটা জিনিস তারা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছে একটু কার্যকরভাবে এই মুহূর্তে। ধন্যবাদ। এক্সপেরিমেন্টাল ট্রায়াল যেগুলো হয়েছে, মডার্না, অক্সফোর্ড সহ অনেক প্রতিষ্ঠানই ভ্যাকসিনের যে পরীক্ষামূলক প্রয়োগে তারা প্রাথমিক সাফল্যের দাবি করছে। তো এইসব ভ্যাকসিন কতটুকু সম্ভাবনাময় বলে মনে করছেন? এবং আমি যদি জিজ্ঞেস করি যে সহজলভ্যতা কিংবা দাম বিবেচনায় মহামারীর নিয়ন্ত্রণে কি আসলেই ভূমিকা রাখতে পারবে এইসব ভ্যাকসিন? ধন্যবাদ। তো এই মুহূর্তে 155টা ভ্যাকসিন বিভিন্ন স্টেজে আছে, তার ভিতরে 23টা ভ্যাকসিন আছে হচ্ছে হিউম্যান ট্রায়ালে। আর আপনি নির্দিষ্ট করে যে ভ্যাকসিনগুলোর কথা বললেন, মডার্না এবং অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির যে ভ্যাকসিনগুলা, এরা কিন্তু খুবই প্রমিজিং রেজাল্ট শো করছে বিভিন্ন স্টেজে। তো অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির যে ভ্যাকসিনটা ওরা করছে, এরা স্টেজ 3 ট্রায়ালে আছে এবং ওরা আশা করছে যে অক্টোবর নাগাদ তারা বাজারে আনতে পারবে এই ভ্যাকসিনটি। এবং তারা এও আশা করছে 200 কোটি ভ্যাকসিন ডোজ তারা বাজারে আনতে পারবে এই সময়ে। তো এটা অবশ্যই আশাবাদী হওয়ার মতো নিউজ। এবং আপনারা জানেন যে উন্নত বিশ্বের বিভিন্ন দেশ, বিভিন্ন চ্যারিটেবল অর্গানাইজেশনস, ধনাঢ্য ব্যক্তিবর্গ, তারা এই প্রকল্পে প্রচুর টাকা তারা কিন্তু দিচ্ছে। তারা কেন দিচ্ছে? তারা দিচ্ছে যে এই ভ্যাকসিনটা যাতে মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে এবং এই ভ্যাকসিনটা যাতে স্বল্প উন্নত কিংবা অনুন্নত দেশেও মানুষের কাজে লাগতে পারে। তো সেই দিক বিবেচনা করলে আমি অবশ্যই অত্যন্ত আশাবাদী। কারণ হচ্ছে আমরা যদি প্রথম ধাপে ভালনারেবল পেশেন্ট পপুলেশনস এবং ফ্রন্টলাইন ওয়ার্কার্সদের ভিতরেও এটা দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা অত্যন্ত কার্যকরভাবে এই বৈশ্বিক মহামারী বিরুদ্ধে যুদ্ধ চালাতে পারবো। সো আমি আশাবাদী। ধন্যবাদ। জি, ডক্টর হাসান জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মানব শরীরে করোনা ভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষা শুরু করেছে ভারত। পণ্ডিত ভগবত দয়াল শর্মা পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের গবেষকরা জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে এর ইতিবাচক ফলাফলও তারা পেয়েছেন। এদিকে করোনার সেকেন্ড ওয়েভ মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন দেশটির চিকিৎসকরা। করোনা ভাইরাসের প্রকোপে বিপর্যস্ত ভারত। প্রাণহানি আর আক্রান্তের সংখ্যা রেকর্ড ছাড়াচ্ছে প্রতিদিনই। মানুষ মোটেও সচেতন না, কেউই স্বাস্থ্যবিধি মানছে না, বিশেষ করে গণপরিবহনে দূরত্ব মানছে না কেউই। ধারণার চেয়েও দ্রুত বাড়ছে মৃত্যু আর আক্রান্তের সংখ্যা। এটা খুবই আতঙ্কের। তবে এরই মাঝে আসার কথা শোনালেন গবেষকরা। করোনা চিকিৎসা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু করেছে দেশটি। প্রাথমিকভাবে এর ফলাফল সন্তোষজনক বলেও জানান তারা। আমরা 3টি পদ্ধতিতে মানব শরীরে ভ্যাকসিনটি পরীক্ষা শুরু করেছি। এখন পর্যন্ত ইতিবাচক ফলাফল পেয়েছি। পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি কারো শরীরে। চিকিৎসকরা বলছেন, যে কোনো মুহূর্তে করোনার সেকেন্ড ওয়েভের প্রকোপে পড়তে পারে ভারত। তবে পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে আছে বলেও জানালেন তারা।
সেকেন্ড ওয়েভের ধাক্কা যে কোনো মুহূর্তে আসতে পারে, আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছি। আমাদের পর্যাপ্ত আইসিইউ এবং বেড রয়েছে, সেই সাথে রোগীদের যেন প্রয়োজন মতো অক্সিজেন সরবরাহ করা যায় সেই ব্যবস্থাও আমরা নিয়েছি। তবে বিরোধী শিবিরের অভিযোগ তৃণমূল পর্যায়ে এখনও ঘাটতি আছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। মাত্র ৫,০০০ টাকা বাড়ি ভাড়ার জন্য এক নারীকে অমানসিক নির্যাতন করা হয়েছে রাজধানীর উলন্দাসপাড়ায়। পৈশাচিক নির্যাতনের শিকার ওই নারী এখন বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন। এমনকি রক্তাক্ত করার পর বুকে পিঠে আঘাত করে মামলা না দিতে হুমকি দেয় বাড়িওয়ালার ম্যানেজার। নাজমুল সাইদের রিপোর্ট, ছবি তুলেছেন সজীব আহমেদ। নাজমা বেগম অসহ্য যন্ত্রণায় হাসপাতালের বেডে কাতরাচ্ছেন গত রোববার থেকে। চোখে মুখে আতঙ্ক, পিছু ছাড়ছে না দুঃসহ স্মৃতি। ২৫০০ করে ২ মাসে ৫,০০০ ভাড়া বাকি ছিল টিনশেড ঘরের। স্বামী ফখরুলকে না পেয়ে নাজমার উপর অমানসিক নির্যাতন চালান ম্যানেজার। বাড়ি মাইরা ফালাই দিয়া আমার পার আইছে, ঘুষে আইছে, ঘুষে আবার চুলে মুটকি উঠাইয়া খাড়া খাড়াইয়া আবার ফিরে দিয়ে একটা বাড়ি মারছে। রক্তাক্ত হলেও থামেননি। উপর্যুপুরে লাথি, কিল ঘুষি মারা হয় এই নারীকে। হাসপাতালে নিতেও বাধা দেন ম্যানেজার। রক্তগুলো ঝরতে আছে। তারপরে বাড়িটা কয় কি সাদ্দাম আমি যে গেড়ে তালা না করলে তো আমি ফাইসা যাবেন, গেড়ে তালা করলেন। এই মেয়েটার গার রক্ত ঝরতে আছে, ট্রিটমেন্ট করে মেডিকেল নিয়ে। তারপরে আধা ঘন্টা পর গেড়ে তালা খুলছে। গুরুতর অবস্থায় নাজমাকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। বুকে আঘাত থাকায় পাঠানো হয় মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে। হাতড়িঝিল সংলগ্ন উলন্দাসপাড়ার এই টিনশেড ঘরে থাকতো নাজমা দম্পতি। স্বামী ফখরুল হাতড়িঝিলে বোট পাহারার কাজ করতেন। করোনায় বেকার হয়েছেন। নাজমা ওজন মাপার স্কেল দিয়ে আয় করতেন কিছু। আমার স্বামীরও তো মারছে এই ছাড়াই। 10 তারিখের আগে আপনার ঘর ভাড়া শোধ করতে হইব। বাড়িটা লোক অত্যাচার অফিসার মারে ধরে এমন করে। অভিযোগ বাড়ির মালিকের নির্দেশেই এই নির্যাতন। তবে তিনি দোষ দিচ্ছেন ম্যানেজারকে। এটা সাদ্দামের দোষ পুরোপুরি। আমি তো ওকে শাসাইছি, আমি অনেক বকা দিয়েছি, শাসাইছি, গিয়ে ওদের মাইরও দিয়েছি, থাপ্পড় দিয়েছি কয়েকটা আমি সাদ্দামকে। এই ঘটনায় শুক্রবার পর্যন্ত মামলা হয়নি। একজন আমার ধমকি দেয়, যদি মামলা করস তোরে রাখবো না, কিন্তু তুই সেটা তোরে সহ শেষ করে দিব একবারে। এভাবে আমাকে হুমকি দিতে থাকে। এটা কি দেশের বিচার? যে কেউ কমপ্লেন করলে আমরা এর ড্রাস্টিক অ্যাকশন দেবো। আমরা আইনগতভাবে যা যা করা দরকার সব করব। ফখরুল দম্পতির চোখের জল হয়তো শুকিয়ে যাবে, কিন্তু মাত্র ৫,০০০ টাকার জন্য যে অমানসিক নির্যাতনের শিকার হয়েছেন সেই ক্ষত কি শুকাবে? ভুলতে পারবেন পৈশাচিক নির্যাতনের কথা? এই দম্পতির এখন একটাই দাবি, সুষ্ঠু বিচার, নাকি সেটা থেকেও বঞ্চিত হবেন তারা? নাজমুল সাইদ, যমুনা নিউজ, ঢাকা। প্রণোদনার অর্থ ছাড়ে দেখা দিয়েছে চরম ধীরগতি। প্রণোদনা ঘোষণার ২.৫ মাসে ছাড় হয়েছে মাত্র ৬,০০০ কোটি টাকা। ব্যাংক গ্রাহক সম্পর্কের জেরে কিছু ক্ষেত্রে বড় গ্রাহকরা ঋণ পেলেও বঞ্চিত হচ্ছেন ক্ষুদ্র এবং মাঝারি প্রতিষ্ঠান। ব্যবসায়ীদের অভিযোগ, ঋণ বিতরণে অনেক ব্যাংক গড়িমসি করছে। যদিও ব্যাংকাররা দাবি করছেন যে সরকারি প্রণোদনার ঘোষণা দিলেও ঋণ আদায়ের দায়িত্ব তাদের, তাই গ্রাহকের সক্ষমতার বিষয়টি বিবেচনায় নিতে হচ্ছে। অবশ্য কেন্দ্রীয় ব্যাংক মনে করে বেঁধে দেওয়ার সময়ের মধ্যেই ঋণ বিতরণ কার্যক্রম শেষ করা যাবে। করোনা সংকট মোকাবেলায় ১,০৩,০০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। মোট ১৯টি প্যাকেজের মধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা ফেরাতেই যোগান দেওয়া হবে প্রায় ৮০,০০০ কোটি টাকা। ঋণ নির্ভর এসব প্যাকেজে সুদে ভর্তুকি দেবে সরকার, তবে পুরোটাই বিতরণ করা হবে ব্যাংকের মাধ্যমে। ঋণের প্রায় অর্ধেকই ব্যাংকগুলোকে পুনঃ অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক। এছাড়াও তারল্যের যোগান বাড়াতে ছাড় দেওয়া হয়েছে নীতিমালায়ও। এত কিছুর পরও ঋণ বিতরণে গড়িমসি করছে অনেক ব্যাংক। তো এই সার্কুলারগুলি অনুযায়ী ব্যাংকগুলি সহযোগিতা করছে না, ফলে অনেকেই কিন্তু আবার বঞ্চিত হচ্ছে। এখন এসে যার দরকার তার হয়তো আমি 10 ভাগের 1 ভাগ বা মানে 15 ভাগের 1 ভাগ টাকা আমি পাবো, মানে ওই ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে। তো এতে কিন্তু আলটিমেটলি আমরা কোনো লাভবান হব না। এই দেশকে সামনের দিকে আবার ঘুরে দাঁড়িয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য
এই প্রণোদনা প্যাকেজগুলো দিয়েছেন সেটা যদি আমরা না বাস্তবায়ন করতে পারি তাহলে কিন্তু এই দেশের মানুষ তথা এই দেশ এই সুফলটা ভোগ করতে পারবে না। ব্যাংকাররা বলছেন কোনো গ্রাহক খেলাপি হলে তার দায় নিতে হবে ব্যাংকগুলোকেই। তাই ব্যবসায়ীদের আবেদন যাচাই বাছাই না করে ঋণ দেওয়ার সুযোগ নেই। কাস্টমারের সক্ষমতা আছে কিনা, আমাদের গাইডলাইন অনুসারে তারা ক্রাইটেরিয়ায় ফুলফিল করে কিনা, সেই রকমভাবে একটা যাচাই বাছাইয়ের মাধ্যমে আমরা কিন্তু এই জিনিসটাকে প্রথমে সিলেকশন করব, তারপর এটা আমাদের বোর্ড অ্যাপ্রুভ করবে, তারপরে এটা আমরা বাংলাদেশ ব্যাংকে পাঠাচ্ছি। 70% ডিসবার্স হয়ে গেছে এবং ইনশাল্লাহ আর বাকি 30% আমরা জুলাই এবং আগস্টের মধ্যে ইনশাল্লাহ ফুল। তো এখানে তো আমাদের ডেফিনেটলি আমাদের চিন্তা করতে হবে যে আসলে কাকে টাকা দিচ্ছি, সে টাকাটা ফেরত আসবে কিনা। মানে কাস্টমারের সাথে বসতে হবে, কাস্টমারের সাইট ভিজিট করতে হবে, কিছু বেসিক ডিউ ডিলিজেন্স আমাদের করতে হবে। আমরা তো এখন যে কেউ আসছে তাকে সারা টাকা দিতে পারি না, এতে আপনাদের আমার সব রিস্ক কিন্তু ব্যাংকের উপর। প্রণোদনার অর্থ ছাড়ে বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাগাদা দিচ্ছে বাংলাদেশ ব্যাংকও। গ্রাহকদের আবেদন দ্রুত ছাড় করছে নিয়ন্ত্রক এই সংস্থা। ব্যাংক থেকে পাঠানোর সাথে সাথে বাংলাদেশ ব্যাংক তাদের ডিসপোজাল দিয়ে অনুমতি দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে, কারণ তারা তো নিজেরা যাচাই বাছাই করেই এখানে পাঠাচ্ছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কোনো অবস্থাতেই দেরি করছে না। বাংলাদেশ ব্যাংক মনে করে নির্ধারিত সময়ের মধ্যে প্রণোদনার অর্থ বিতরণ কার্যক্রম শেষ হবে, গতিশীলতা আসবে অর্থনীতিতে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। করোনার হটস্পট নরসিংদীর পশুর হাটগুলোয় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। কোরবানির ঈদ উপলক্ষে হাটে বেড়েছে ক্রেতা সমাগম। শারীরিক দূরত্ব তো দূরের কথা, অনেকে মাস্কও ব্যবহার করছেন না, এতে বাড়ছে সংক্রমণের ঝুঁকি। যদিও তদারকি অব্যাহত আছে বলে দাবি জেলা প্রশাসনের। শিবপুরের পুটিয়া পশুর হাটে ক্রেতা বিক্রেতার ভিড়। নরসিংদীর সবচেয়ে বড় এই হাটে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশু বেচাকেনা। করোনা সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে পশু কেনাবেচার কঠোর নির্দেশনা থাকলেও তা মানার বালাই নেই। ঝুঁকি আছে জেনেও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি আমলে নিচ্ছেন না বেশিরভাগ ক্রেতা বিক্রেতা। প্রশাসনের খুব একটা নজরদারিও নেই। দূরত্বটা বজায় রাখা দরকার, এই সিস্টেমটা নাই। তো আর মাস্ক পরলে আর কি হইব, দেখা যাচ্ছে একজনের লগে একজনের ঘেঁষাঘেঁষি টিভি করতেছে। আমরা কিনা লই ডেইলি কিনতেছি, একটা বইটা থাকে না আরেকটা লোমো। আপনি দেখেন কয়টা লোকের মাস্ক আছে, এরা আসলে বাঙালিরা ভয় পায় না, এটা হলো সবচেয়ে বড় কথা। আজকে যদি ভয় পেতে তারা অবশ্যই সচেতন হইতে। একই চিত্র জেলার অন্য হাটগুলোতেও। ইজারাদাররা বলছেন ক্রেতা বিক্রেতাদের সচেতন করার পাশাপাশি হাটে হাত ধোয়ার ব্যবস্থা ও মাস্ক বিতরণ করা হচ্ছে। সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করছি, বেসিনের ব্যবস্থা করছি। তারপর মানুষকে বারবার মাইকিংয়ের মাধ্যমে জানানো হচ্ছে যে আপনারা করোনায় সচেতন হন, করোনা আতঙ্ক নয়, দরকার সচেতনতা, এরকম বারবার এলান করে দেওয়া হচ্ছে। হাটগুলোয় স্বাস্থ্যবিধি নিশ্চিতে তদারকি অব্যাহত আছে বলে দাবি জেলা প্রশাসকের। অনলাইনে কোরবানির পশু বেচা কেনার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। মাস্ক ব্যবহারটা তো তাকে অবশ্যই করতে হবে। এই ক্ষেত্রে আসলে তদারকি সার্বক্ষণিক চলছে, কিন্তু শুধুমাত্র তদারকির উপর আপনারা নির্ভর করবেন বা আমরা নির্ভর করব, এটা মনে কোনোভাবে যৌক্তিকতার মধ্যে পড়ে না। নরসিংদীতে কোরবানির অস্থায়ী পশুর হাট বসানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি জেলা প্রশাসন। জাহিদ হাসান, যমুনা নিউজ। হাসপাতালে ভর্তি হয়েছেন করোনা ভাইরাসে আক্রান্ত সাবেক বিশ্বসুন্দরী এবং বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন এবং তার মেয়ে আরাধ্যা বচ্চন। শুক্রবার থেকে মুম্বাইয়ের নানাবাতি হাসপাতালে আছেন তারা। কিংবদন্তি অভিনেতা শ্বশুর অমিতাভ বচ্চন এবং স্বামী অভিষেক বচ্চনও করোনার মৃদু উপসর্গ নিয়ে একই হাসপাতালে 1 সপ্তাহ ধরে চিকিৎসাধীন। গেল সপ্তাহে কোভিড-19 পজিটিভ শনাক্ত হন বচ্চন পরিবারের এই 4 সদস্য। তেমন কোনো উপসর্গ ছিল না বলে এতদিন মেয়েসহ বাড়িতেই আইসোলেশনে ছিলেন 46 বছর বয়সী ঐশ্বরিয়া। এদিকে কারাবন্দী অবস্থায় কোভিড-19 আক্রান্ত হয়েছেন মাওবাদী মতাদর্শী ভারতীয় কবি বরাবরা রাও। চিকিৎসায় অবহেলার অভিযোগে বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছে ভারতের মানবাধিকার গোষ্ঠীগুলো। যুক্তরাষ্ট্রে চলতি বছর 350 শিশুর দেহে বিরল কাওয়াসাকি সিন্ড্রোমের সঙ্গে কোভিড-19 সম্পৃক্ততা পেয়েছেন মার্কিন চিকিৎসকরা। প্রতি 4 জন শিশুর 1 জন গুরুতর অসুস্থ হওয়ায় তাদের ভেন্টিলেশন পর্যন্ত যেতে হয়েছে, যদিও মৃত্যুহার শূন্যের কাছাকাছি। মার্কিন রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্র সিডিসি জানিয়েছে বেশিরভাগেরই বয়স 1 থেকে 14 বছরের মধ্যে। আক্রান্তদের 40% লাতিন আমেরিকান এবং 35% কৃষ্ণাঙ্গ শিশু। কাওয়াসাকি রোগে 5 দিন বা তারও বেশি সময় তীব্র জ্বরে ভোগে শিশু। সারা শরীরে র্যাশের পাশাপাশি গলা ফুলে যাওয়া এবং ব্যথাও রয়েছে উপসর্গের তালিকায়। যে কোনো মুহূর্তে রক্তচাপ অত্যধিক বেড়ে কিংবা কমে শকে যেতে পারে শিশুরা। স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে রক্তনালী, হৃৎপিণ্ড সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ।
করোনা মহামারীর 6 মাসে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, স্পেন সহ বিভিন্ন দেশে কাওয়াসাকি রোগে আক্রান্ত হয়েছে সাধারণ সময়ের চেয়ে কয়েক গুণ বেশি শিশু। দর্শক, এই ছিল করোনা আপডেটে প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।